কেউ যদি ডেঞ্জারাস জার্নি করে যদি ইউকেতে প্রবেশ করে এবং এন্ট্রি ক্লিয়ারেন্স যদি না থাকে, সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন নরমালি রিফিউজ হবে। যারা রিফিউজি হিসাবে তার দেশ ত্যাগ করে, তার তো ফেয়ার অফ পারসিকিউশন থাকে, লাইফ ডেঞ্জার থাকে, এবং সেক্ষেত্রে তাদের তো আর পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে তারা তো আর আসতে পারে না। তাদেরকেও তো এজেন্টের মাধ্যমে কিংবা চুরি করে পালিয়ে কিংবা এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া তাদেরকে বোটে করে ডেঞ্জারাস জার্নি করে তাদেরকে আসতে হয়, বিকজ তাদের ফেয়ার অফ পারসিকিউশন আছে, তাদের লাইফ ডেঞ্জার ছিল তার কান্ট্রি অফ অরিজিনে। স্যার, আমি একটা জিনিস আপনাকে জানতে চাইতেছি, ওই যে আপনার গুড ক্যারেক্টার সার্টিফিকেট, এটা তো হোম অফিস আপনার অলরেডি করছে, উড্ডো করছে। এখন আমরা কিভাবে, এটা তো কোনো বাংলা সলিটাররা পাবলিশ করে না, শুধুমাত্র পাকিস্তানি সলিটাররা, ইংলিশরা এবং আপনার ওই আরবিক যারা তারা করে, কিন্তু বাংলা সলিটার কেউ তো এটা বলে না এটা ব্যাপারে। তা আপনার কি সিনারিও? তাহলে আপনার সঙ্গে আপনার ফ্যাক্টসটা যদি জানি, তাহলে আমরা বলতে পারবো যে এখান থেকে আপনি কোনো বেনিফিটেড হবেন কিনা। হ্যালো, জি জি, আমি তো অসুস্থ ছিলাম, একবার অ্যাপ্লাই করছি 2004-এ মেডিকেল ডকুমেন্টস দিয়ে। তারপরে তারা সেটা রিফিউজ করছে। তারা বলছে যে আপনি পরীক্ষা দিতে হবে, লাইফ অ্যান্ড এডুকেটেড B1। তারপরে ধরুনটা পাস করে আবার 2005-এ আবার অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই করার পরে তারা আমাকে আবার রিফিউজ করছে, বলছে যে আপনি ইয়েতে আসছেন, ওই যে আপনি এন্টার করছেন, ইলিগেল এন্টার করছেন। তা আমি তো স্যার আসছি 2007-এর 15 মার্চে। জি, তাহলে অ্যাপ্লিকেশন রিসেন্টলি করেছিলেন বোধহয় 24-এর পরে, 24-এর ফেব্রুয়ারিতে গুড ক্যারেক্টারের উপরে চেঞ্জ আসে। 24-এ করছি, 25-এও করছি। তো দুইবার করেছেন। ওকে ওকে। তো এখন আপনি কি রিফিউজি স্ট্যাটাস পেয়েছিলেন? জি, 25-এ আমাকে অ্যাপ্লাই করতে রিফিউজ করছে। আপনি 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 কোন রুটে আপনি আইলার পেয়েছেন? কিভাবে আইলার পেয়েছেন? শুনতে পান কলার? আমি আইলার পেয়েছি, এটা আপনার ওই যে আউটসাইড রুলে দিছে আমাকে, আউটসাইড রুলে। ওকে, আউটসাইড রুল। আপনি যে পরিবর্তনের কথা বলছেন, সে পরিবর্তনটা মূলত একটু ট্রিকি আছে। কারণ এই যে গুড ক্যারেক্টারের উপর গাইডেন্সের উপর প্রথম পরিবর্তন আসে 2024-এর ফেব্রুয়ারিতে। সেখানে বলা হয়েছে যে আপনার 24 না 25 সম্ভবত ফেব্রুয়ারিতে, এবং ফেব্রুয়ারিতে 25-এর, সেখানে বলা হয়েছে কেউ যদি ডেঞ্জারাস জার্নি করে যদি ইউকেতে প্রবেশ করে এবং এন্ট্রি ক্লিয়ারেন্স যদি না থাকে, সেক্ষেত্রে তাদের যে কি বলে অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন নরমালি রিফিউজ হবে। তবে আপনার যদি কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে এই আসার পর থেকে, সেই সব বিষয়গুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটা তাদের ডিসক্রিশন। তো সাধারণত দেখা যাচ্ছে যে এটার ব্যাপারে চ্যালেঞ্জ হয়েছে, যারা 2006-এ এটা উড্ডো হয়েছে, যে যারা রিফিউজ হয়েছে 6 মাস উপরে হয়ে গেছে, তারা আপনার রিকনসিডারেশন জন্য অ্যাপ্লাই করতে পারবে তাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে। জি, এটা তো রিফিউজ হলেই সাধারণত দিয়ে থাকে, এটা তো অটোমেটিক এটা দেওয়া হয়। এটার জন্য কিন্তু কোনো বাঙালি সরকার কেউ আমি দেখি না, রিকনসিডারেশন সবসময় ছিল, এটা নতুন কিছু না। রিকনসিডারেশন করাটা একটা ফিস দিয়ে রিকনসিডারেশন আপনি করতে পারেন, তারপরে ওটার উপরে তারা ডিসিশন দেবে, এবং সেক্ষেত্রে আপনাদের নতুন এভিডেন্স থাকলে কিংবা কোনো কিছু সে থাকলে সেগুলো আপনারা এক্সপ্লেন করে যদি ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করেন এবং সেটি যদি রিফিউজ হয়ে যায়, তারপরে যে আপনারা কিন্তু রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটার জন্য একটা ফর্ম আছে, একটা ফিস আছে, এবং আপনার গ্রাউন্ডস দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং রিকনসিডারেশন যদি সাকসেস হয়, তাহলে কিন্তু আপনাদেরকে ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন সেটা সাকসেস হবে। আর যদি রিফিউজ করে, তখন নেক্সট রেমেডি হচ্ছে আপনাদের জুডিশিয়াল রিভিউর মাধ্যমে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। তো আপনি কি পরিবর্তনের কথা বলতে চাচ্ছেন আমি জানি না। এই রিকনসিডারেশনটা কিন্তু আমি বলেছি, আপনি কিন্তু বলছিলেন 2-3 মাস আগে একবার লাইভে যে এটা কোর্টে হিয়ারিং হয়েছে, হিয়ারিং হবে, কেউ নাকি রিফিউজি যারা তারা এটা এগেইনস্টে একটা করছে কোর্টে। এটা আমলে নিছে, এটা জুনের 9-11 তারিখে, কিন্তু হিয়ারিংটা হয়েছে। হ্যাঁ, এবং এটা রিফিউজির পক্ষে আসছে, এটা কোর্টে এটা উড্ডো করছে।
হ্যাঁ, রিফিউজিদের পক্ষে আসছে এইভাবে যে ব্যালেন্স অফ প্রবাবিলিটির কারণে, কারণ যারা রিফিউজি হিসাবে তার দেশ ত্যাগ করে তার তো ফেয়ার অফ প্রসিকিউশন থাকে, লাইফ ডেঞ্জার থাকে, এবং সেক্ষেত্রে তাদের তো আর পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে তারা তো আর আসতে পারে না, তাদেরকেও তো এজেন্টের মাধ্যমে কিংবা চুরি করে পালিয়ে কিংবা এন্টি ক্লিয়ারেন্স ছাড়া তাদেরকে বোটে করে ডেঞ্জারাস জার্নি করে তাদেরকে আসতে হয়, বিকজ তাদের ফেয়ার অফ প্রসিকিউশন আছে, তাদের লাইফ ডেঞ্জার ছিল তার কান্ট্রি অফ অরিজিনে। তো সেই কারণে বলা হচ্ছিল যে ব্যালেন্স অফ প্রবাবিলিটি যদি তাদের পক্ষে থাকে, সেক্ষেত্রে রিফিউজি যারা আছে তাদের এই যে নতুন গাইডেন্স যেটা 2025-এ বলা হয়েছে যে ডেঞ্জারাস জার্নি করলে তারা পাবে না, সেক্ষেত্রে এটা তারা পেতে পারে, এই ধরনের একটা চেঞ্জ আসছে। একেবারে ঢালাওভাবে যে চেঞ্জ আসছে তা না। আগের যে গুড ক্যারেক্টার 2025-এর যে ফেব্রুয়ারির যেটা, সেটা ঠিকই আছে, শুধু বলা হয়েছে যে রিফিউজিদের ক্ষেত্রে ব্যালেন্স অফ প্রবাবিলিটি যদি মনে হয় যে তাদেরকে দেয়া যায়, কারণ আমি বলছি যে নর্মাল রিফিউজ হবে, কিন্তু আবার তারা দিতেও পারে, এটা তাদের ডিসক্রিশন। তো আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনারা কিভাবে আসছেন, কিন্তু আপনি বলছেন আউটসাইড ইমিগ্রেশন রুলস, আপনি তো রিফিউজি স্ট্যাটাসের ভিতর পড়ছেন না। তারপরেও আপনি যদি আপনার কন্ট্রিবিউশন কিংবা আপনি কেন ডেঞ্জারাস জার্নি করেছেন কিংবা এন্টি ক্লিয়ারেন্স ছাড়া কিভাবে কেন এসেছেন, এগুলো যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে হয়তো বা আপনাকে দিতে পারে, কিন্তু ঢালাওভাবে যে আইনটা চেঞ্জ হয়ে গেছে এটা সঠিক নয়। ব্যালেন্স অফ প্রবাবিলিটির কারণে ইচ্ছে করলে হোম অফিস ডেঞ্জারাস জার্নি করলেও হয়তো বা তারা যদি মনে করে তাহলে কিন্তু তারা এই গুড ক্যারেক্টার বিষয়টা ওয়েভ করে তারা এই ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনটা পজিটিভ ডিসিশন দিতে পারে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ।